নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য নব নব সৃষ্টি এই প্রবন্ধটি নিয়ে আমরা আজ আলোচনা করব। এই প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা নিয়ে তোমাদের অনেকের মনেই একটা কনফিউশন আছে। কেউ বলো এটা চতুরঙ্গ গ্রন্থ থেকে নেওয়া, কেউ বলো এটা মামদোর পুনর্জন্ম থেকে নেওয়া। কোনটা সঠিক উত্তর সবটাই বলবো। তার আগে বলি, তোমরা উত্তর লিখবার সময় অনেকেই লেখো নব নব সৃষ্টি গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে। মনে রাখতে হবে, নব নব সৃষ্টি কিন্তু গল্প নয়, এটা প্রবন্ধ। সৈয়দ মুস্তাবা আলীর লেখা নব নব সৃষ্টি এই প্রবন্ধটি নেওয়া হয়েছে প্রাবন্ধিকের চতুরঙ্গ এই গ্রন্থ থেকে। চতুরঙ্গ গ্রন্থের সূচিপত্র যদি আমরা দেখি, কোথাও কিন্তু আমরা নব নব সৃষ্টি খুঁজে পাবো না। তুমি বলবে, স্যার তাহলে আপনি বললেন চতুরঙ্গ থেকে নেওয়া, চতুরঙ্গ গ্রন্থের মধ্যে কোথাও তো এই নব নব সৃষ্টি লেখা নেই। দেখো, চতুরঙ্গ গ্রন্থের অষ্টম প্রবন্ধ হলো মামদোর পুনর্জন্ম। এই প্রবন্ধটাকে একটু সংক্ষিপ্ত করে, একটু কাটছাট করে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, নাম দেওয়া হয়েছে নব নব সৃষ্টি। আচ্ছা, এই প্রবন্ধে আমরা কোন সৃষ্টির কথা পড়ব? আমরা ভাষা, বাংলা ভাষাতে বিদেশি শব্দের প্রয়োগ, এই সম্পর্কে এই প্রবন্ধে আমরা পড়ব। শেষে পড়ব বাঙালি জাতির মধ্যে যে সত্যশিব সুন্দরের প্রতি টান, অদম্য টান রয়েছে সে সম্পর্কেও। তাহলে একটুও কথা বলবো না, যেটা তোমাদের সবচেয়ে কঠিন মনে হয় সেই প্রবন্ধটা সবচেয়ে সহজভাবে আমি আজ তোমাদের পড়াবো। আচ্ছা, আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কেমন হলো। যে সাজেশনগুলো বলা হয়েছিল বা যেভাবে পড়ানো হয়েছিল, তোমরা কতটা লাভবান হয়েছো আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। শুরু করছি আজকের ক্লাস। প্রবন্ধ নব নব সৃষ্টি লিখেছেন সৈয়দ মুস্তাবা আলী। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল শব্দের ইংরেজি অর্থ হলো সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ সংস্কৃত ভাষা অন্যের উপর নির্ভরশীল নয়। কেন, এই প্রশ্নটা কিন্তু স্কুলে প্রচুর আসে। তো আমরা পরবর্তী লাইনগুলো পড়ে দেখি। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের অর্থাৎ নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডার মানে নিজের শব্দ ভাণ্ডার অনুসন্ধান করে, খুঁজে দেখে। প্রথম লাইনে বলা হচ্ছে সংস্কৃতিতে ধরো নতুন কোনো বস্তুর নাম দেওয়া হবে বা নতুন কোনো বিষয় এসছে যেটার আগে কোনো সংস্কৃত শব্দ ছিল না, বা নতুন কোনো ধারণা, এর নাম দেওয়ার প্রয়োজন হলে সংস্কৃত দুম করে অন্য ভাষার শব্দ নিয়ে নেয় না। প্রথমে সে নিজের ভাণ্ডার, নিজের শব্দ ভাণ্ডার, যে আমার শব্দ ভাণ্ডারে এমন কোনো শব্দ আছে যেটাকে, এই যে এমন কোনো ধাতু বা শব্দ আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি নির্মাণ করা যায় কিনা। আবারও বিষয়টা বোঝো, সংস্কৃততে নতুন কোনো চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর নাম যদি আর কি দেওয়ার প্রয়োজন হয়, নতুন একটা কিছু এলো, তার নাম দেওয়ার প্রয়োজন হলো, সংস্কৃত দুম করে অন্য ভাষা থেকে সেই শব্দটা ধার করে নেয় না। সে প্রথমে নিজের শব্দ ভাণ্ডার খুঁজে দেখে এর মধ্যে এমন কোনো শব্দ বা ধাতু আছে কিনা যেটাকে একটু অদল বদল করে এই নতুন জিনিসটার নাম দেওয়া যায়, এইটা সে দেখে। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কস্মিন কালেও মানে আগে কখনো কোনো কালে বিদেশি শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয়, মানে এক মুঠোর মধ্যে যা ধরা যায় অল্প, মানে তার পরিমাণ এতই অল্প যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয়। প্রথম প্রশ্ন, তিনে প্রশ্নটা আসতে পারে, সংস্কৃত কেন আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ ভাষা? উত্তর কি লিখবে? সংস্কৃত ভাষায় নতুন কোনো চিন্তা, অনুভূতি কিংবা নতুন কোনো বস্তুর নামকরণের প্রয়োজন হলে সংস্কৃত অন্য ভাষা থেকে প্রথমেই শব্দ ধার করে না। সে প্রথমে নিজের ভাণ্ডার অনুসন্ধান করে দেখে যে নিজের ভাণ্ডারে এমন কোনো শব্দ আছে কিনা যেটাকে সামান্য অদল শব্দ বা ধাতু আছে কিনা যেটাকে সামান্য অদল বদল করে
নতুন বস্তুর নাম দেওয়া যেতে পারে। এর মানে এমন একেবারেই নয় যে সংস্কৃত কোনোদিনও কোনো কালে কোনো বিদেশি শব্দ নেয়নি, নিয়েছে খুব অল্প পরিমাণে। তাই সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যেতে পারে, বা তাই সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। এই অংশটা তোমরা টানা মুখস্থ করে ফেলবে। প্রাচীন যুগের সব ভাষাই তাই, হিব্রু, গ্রিক, আবেস্তা, ঈষৎ পরবর্তী যুগের মানে তার কিছুটা পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। এখান থেকে স্কুলে একটা শর্ট দেওয়া হয় যে প্রাচীন যুগের অধিকাংশ ভাষাই তাই, প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। উত্তর হবে হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি। এইবার আরেকটা প্রশ্ন, যদি প্রথমটা না দেয়, ওই যেটা বললাম সংস্কৃত কেন আত্মনির্ভরশীল, এর উল্টো প্রশ্নটা দেবে বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় কেন? সংস্কৃত ভাষাকে আমরা দেখেছি সে চেষ্টা করে বিদেশি শব্দ যাতে না নেওয়া যায়, কিন্তু বাংলা ইংরেজির ক্ষেত্রে উল্টো। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে, বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি, বর্তমানেও নিচ্ছি। আমি একটা উদাহরণ দিই, মনে আছে কয়েক বছর আগে করোনা ভাইরাস এসেছিল। ভাইরাস কথাটা আমরা ইংরেজি থেকে নিয়েছি, ভ্যাকসিন আমরা ইংরেজি থেকে নিয়েছি। আমরা দেখা যাচ্ছে এই রকম যখনই নতুন কোনো শব্দ প্রয়োজন হচ্ছে আমরা অন্য ভাষা থেকে সেটা কিন্তু সরাসরি গ্রহণ করছি। দেখা গেল এই যে যেমন আমরা বিভিন্ন শব্দ আছে যেগুলো অন্য ভাষা থেকে গ্রহণ করে ব্যবহার করছি। তোমরা ক্লাস 9-এর যে ব্যাকরণ বই রয়েছে সেখানে বিদেশি শব্দ ভাণ্ডার দেখতে পাবে তুমি, লুঙ্গি, ঘুগনি, তারপর চা, এই শব্দগুলো সব আমরা কিন্তু বিদেশি শব্দ গ্রহণ করেছি। আমরা প্রয়োজন মতন অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খানা, খারিজ নতুন রূপে দেখা দিলে আমরা আরবি, ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। তাহলে এই প্রশ্নটা দেওয়া হতে পারে পাঠান মোগল যুগে আমরা কোন ভাষা থেকে প্রচুর শব্দ নিয়েছি? আমরা নিয়েছি ফার্সি আর আরবি থেকে। কোন শব্দগুলো? আইন, আদালত, খাজনা, এই শব্দগুলো। পরবর্তী যুগে ইংরেজি থেকে ও ইংরেজি মারফত অন্য অন্য ভাষা থেকেও নিয়েছি এবং নিচ্ছি। এই যে ইংরেজি থেকে যে এখনও নিয়ে চলেছি তার একটা উদাহরণ দিলাম, ভ্যাকসিন শব্দটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং আমাদের কাছে একটা পরিচিত শব্দ ছিল। এবার চলে যাব আমরা এর পরবর্তী পৃষ্ঠাতে। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোশ্চেন। সে প্রশ্ন অবান্তর। অবান্তর মানে হচ্ছে যে সম্পর্কহীন, মানে অর্থহীন। যে বিদেশি শব্দ নেওয়া ভালো নাকি মন্দ, এই প্রশ্নটা অর্থহীন। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজি বর্জন করে, মানে ইংরেজি ত্যাগ করে বাংলা নেওয়ার পর যে আরও ইউরোপীয় শব্দ আমাদের ভাষাতে ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। কোন সম্বন্ধে? যে আমরা ইংরেজিকে বাদ দিয়ে বাংলাকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করার পরেও যে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলাতে আসবে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। প্রাবন্ধিক এখানে বলতে চাইছেন আচ্ছা আমরা বিদেশি শব্দ গ্রহণ করব, এটা ভালো কি মন্দ সে কথা বলছি না। অতীতেও আমরা বিদেশি শব্দ নিয়েছি, আগামীতেও নেব। এই যে আমরা ইংলিশে পড়ছি, ইংলিশ মিডিয়ামে পড়ছি বলে আমাদের ধারণা কিছু ইংরেজি শব্দ আমাদের বাংলায় চলে আসছে, এমনটা নয়। আমরা ইংরেজি ছেড়ে যদি বাংলাতেও পড়ি তবুও প্রচুর ইউরোপীয় শব্দ কিন্তু বাংলাতে আসবে। কেন? আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। কি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল? তোমাদের বাড়িতে রান্না হয়, আমাদের বাড়িতেও হয়। আলু, কপি এগুলো কিন্তু একটাও আমাদের ভারতীয় বা বাঙালি খাবার ছিল না, এগুলো সব বিদেশি খাবার ছিল। যেমন দেখো, পর্তুগিজ বণিকেরা প্রথম আলু এনেছিল ভারতবর্ষে। তো আমরা যে আলু ব্যবহার করি, এই যে বাঙালিদের বিরিয়ানি আলু খুব পছন্দ, মাংসতে আলু পছন্দ, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো কিন্তু বিদেশি। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। বিলেতি ওষুধ প্রায় সকলেই খান।
ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় এটা দিতে পারে। কোন দুটি বিদেশি বস্তু? আলু কপি এবং বিলেতি ওষুধ। এই দুটি বস্তুর ন্যায় মানে বস্তুর মতন আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানি বন্ধ করা যাবে না। ব্যক্তিগত জীবনে আমরা যেমন রোজ নিত্য নতুন বিদেশি ওষুধ ব্যবহার করি, তারপর বিভিন্ন এই যে যে সবজি রান্নাঘরের সেগুলো বিদেশি ব্যবহার করি, ঠিক একইভাবে আমাদের ভাষাতেও বিদেশি শব্দ রয়ে যাবে, তার আমদানি মানে তার আগমন বন্ধ করা যাবে না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, কিন্তু পৃথিবীতে কোনো জিনিস 100% ইম্পসিবল বলে কোনো কথা হয় না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। এখানে প্রাবন্ধিক বলছেন কিন্তু পৃথিবীতে কোনো কিছুই তো অসম্ভব নয়, যে আমরা একটাও বিদেশি শব্দ নেব না, শুধু দেশি শব্দ দিয়ে লিখব, এমন চেষ্টা করা কিন্তু যেতেই পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, হিন্দির লেখকেরা এখন এই চেষ্টাটা করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। মানে প্রাবন্ধিক বলছেন বহু হিন্দি সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন যে আমরা যখন হিন্দিতে গল্প কবিতা লিখব তার মধ্যে একটাও আরবি ফার্সি ইংরেজি এই শব্দ ব্যবহার করব না, এগুলোকে তাড়াবো আমাদের হিন্দি থেকে। চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। প্রাবন্ধিক বলছেন আমার বয়স হয়ে গেছে, এই যে যে হিন্দি লেখকেরা যে চেষ্টাটা করছেন এর রেজাল্ট কি হলো? সত্যিই কি হিন্দি থেকে সমস্ত অন্য ভাষাগুলোকে তাড়িয়ে দেওয়া গেল, বিদেশি ভাষাগুলোকে? এইটা হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু আমার যারা তরুণ পাঠক, কম বয়সী পাঠক, এই যে তোমরা যারা প্রবন্ধটা পড়ছো, তোমরা নিশ্চয়ই দেখে যেতে পারবে। ফল যদি ভালো হয় তখন তারা চেষ্টা করে দেখবেন, মানে আর যদি দেখা যায় সত্যি একদম হিন্দি থেকে আর অন্য ভাষাকে তাড়িয়ে তার একটা বিরাট রেজাল্ট পাওয়া গেছে, তাহলে অন্যান্যরাও সেটা চেষ্টা করবেন। এইবার তিনি ব্র্যাকেটের মধ্যে লিখছেন বলা বাহুল্য, এ কথা বলা অত্যুক্তি, মানে এটা সবার জানা কথা। রবীন্দ্রনাথের মতো ব্যক্তি, মানে যা বাঙালির আইকন তো রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথের মতো ব্যক্তি স্বচ্ছন্দে একদম অবলীলায় কোনো রকম না ভেবে না চিনতে, মানে কোনো রকম ভয় ভীতি লজ্জা না করে একদম নিঃসংকোচে স্বচ্ছন্দে তিনি লিখেছিলেন একটা লাইন, এই যে রবীন্দ্রনাথের, আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে। তোমাদের সুবিধার্থে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা রূপক সাংকেতিক গল্প হলো কর্তার ভূত, সেই গল্পের লাইন এটা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত বাঙালিও তার লেখাতে কিন্তু বিদেশি শব্দ ব্যবহার করেছেন। এই যে যে আরবি শব্দগুলো, আব্রু, ইজ্জত, ইমান। আব্রু আর ইজ্জত দুটো মানেই হলো সম্মান, আর ইমান মানে হলো বিবেক। এই লাইনগুলো মানে এই শব্দগুলো একদম নিঃসংকোচে তিনি কিন্তু তার লেখায় লিখেছেন। নজরুল ইসলাম ইনকিলাব, ইনকিলাব নয়, এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন। এই ইনকিলাব মানে হচ্ছে সংগ্রাম দীর্ঘজীবী হোক, আর শহীদ মানে যারা মহৎ উদ্দেশ্যে আত্মবলিদান করেন তাদের বলা হয় শহীদ। তো বলছে ইনকিলাব আর শহীদ শব্দ নজরুল ইসলামের মতো মানুষ বাংলায় ঢুকিয়েছেন। তাহলে তোমাদের এখান থেকে শর্ট দেওয়া হতে পারে, আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলাতে শহীদ ও ইনকিলাব শব্দ দুটি কে ঢুকিয়েছেন? নজরুল ইসলাম। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। এনাদের দুজন যেমন বিদেশি শব্দ প্রচুর ব্যবহার করেছেন আমরা দেখলাম, কিন্তু বিদ্যাসাগর মশাই সাধু ভাষাতে তিনি গল্প লিখতেন, আর সেখানে তিনি একটাও বিদেশি শব্দ ব্যবহার করতেন না। কিন্তু বিদ্যাসাগরও করতেন কিভাবে? বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। তিনি নিজের নাম না দিয়ে বেনামিতে যেসব লেখা লিখতেন সেগুলো সাধু ভাষায় লিখতেন না, সেগুলো তিনি চলিত ভাষায় লিখতেন, আর তার মধ্যে তিনি চুটিয়ে মানে প্রচুর পরিমাণে আরবি ফার্সি ব্যবহার করতেন। এখান থেকে আমাদের পরবর্তী শট, বেনামি অসাধু রচনায় কে চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন? আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত, একজন অত্যন্ত নিষ্ঠাবান ভালো মাপের ব্রাহ্মণ পণ্ডিত, নাম হরপ্রসাদ শাস্ত্রী।
আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুকি বলে মনে করতেন। তিনি মনে করতেন যারা আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ করছে, মানে আমি আরবি ফার্সি একটাও আমার লেখার মধ্যে নেব না, এই কথা যারা বলছেন তারা আহাম্মুকি, তারা নির্বোধ। তো এটাও তোমাদের প্রশ্ন হতে পারে, অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত কে? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীকে কে আহাম্মুকি বলে মনে করতেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থানে নিষ্প্রয়োজন। আলাল এবং হুতম দুটো বইয়ের নাম। এই দুটো নাম কিন্তু তোমাদের স্কুলে দিতে পারে। আলাল মানে আলালের ঘরে দুলাল, লিখেছেন প্যারীচাঁদ মিত্র। আর হুতম মানে হচ্ছে হুতম প্যাচার নকশা, লিখেছেন কালী প্রসন্ন সিংহ। এই দুটো বই ব্যঙ্গ বিদ্রুপাত্মক ভঙ্গিতে লেখা। তো বলছে এই দুটো বই লেখা হয়েছিল বিশেষ উদ্দেশ্য নিয়ে, সমাজের নানা খারাপ বিষয়কে রসিয়ে রসিয়ে, রসিকতা করে, ব্যঙ্গ করে এই বইতে লেখা হয়েছে। তাই সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থানে নিষ্প্রয়োজন, যে এ সাধারণ বাংলা এইরকম ভাবে লেখা হবে না বলে এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করছি না, উল্লেখ করাটা নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তার আরবি ফার্সি ব্যবহার করেছেন। আমরা যেমন বাংলার বঙ্কিম অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলি বাংলার, ঠিক তেমন হিন্দির বঙ্কিম বলা হয় মুন্সি প্রেমচাঁদকে। তাকেই এখানে আর কি লেখক বলছেন, প্রাবন্ধিক বলছেন হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। তো হিন্দির বঙ্কিম কে? হচ্ছেন প্রেমচন্দ্র। তিনি তার হিন্দি লেখাতে কিন্তু আরবি ফার্সি ব্যবহার করতেন। তার মানে এই অনুচ্ছেদটাতে প্রাবন্ধিক দেখালেন হিন্দি হোক কিংবা বাংলা, যত বিখ্যাত লেখকরা আছেন, যত পণ্ডিত ব্যক্তিরা আছেন, প্রত্যেকেই কিন্তু তাদের লেখাতে বিদেশি শব্দ ব্যবহার করেছেন। এ স্থানে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। একদম এটা ঠিক কথা। রচনার ভাষা কিসের উপর নির্ভর করে? বিষয়বস্তুর। এক্সাম্পল, তুমি একটা ধরো প্রেমের উপন্যাস পড়বে, দেখবে সেখানে রোম্যান্টিক রোম্যান্টিক কথা লেখা। আবার তুমি ধরো একটা কঠিন রাজনীতির উপর বই পড়বে, দেখবে তার ভাষা বেশ একটু খটোমটো হয়, একটু কঠিন হয়। এখানে প্রাবন্ধিক কি বলছেন? শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত বহুল হবেই। এটাও শর্টে দিতে পারে, শঙ্কর দর্শনের আলোচনার ভাষা কি? শঙ্কর দর্শন অর্থাৎ শঙ্করাচার্যের লেখা ফিলোসফি বা দর্শন বিষয়ক বই, সেই বইয়ের ভাষা একটু সংস্কৃত বহুল, অর্থাৎ তার মধ্যে বেশ কিছু সংস্কৃত শব্দ থাকবেই। আবার পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে, মোগলাই যে রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট, তার বর্ণনা, সেখানের বর্ণনাতে দেখা যাবে তার ভাষা অনেকটা হুতম ঘেঁষা, মানে একটু রসিয়ে রসিয়ে। তোমাকে বলা হচ্ছে একটা বইয়ে একটা বইয়ে দর্শন আলোচনা করা, তার ভাষা একটু গম্ভীর, একটু সংস্কৃতময় হবে। আবার একটা দোকানের মানে একটা রেস্টুরেন্টের দোকানের বর্ণনা, সেখানের ভাষা একটু চলিত গদ্যে, ওই একটু হুতম প্যাচার ঘেঁষা কি হবে। বসুমতীর সম্পাদকীয়র ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বাঁকাচোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। উনি বোঝাচ্ছেন অনেক আগে বসুমতী, দৈনিক বসুমতী নামে একটা পেপার বেরোতো, এখন যেমন আনন্দবাজার নামে বেরোয়। তো সেই বসুমতী পত্রিকাতে দেখবে এখনও, তোমরা যারা পেপার পড়ো তারা জানো, পেপারের একটা জায়গাতে পেপারের যিনি হেড মানে সম্পাদক, সেই সম্পাদক নিজের মতামত লেখেন, আর সেটা খুব খটোমটো বাংলাতে লেখা হয়। তো বলা হচ্ছে বসুমতীর সম্পাদকীয় রচনায়, বসুমতী পেপারের যে সম্পাদকীয় লেখাটা, সেটার মধ্যে একটা গাম্ভীর্য থাকে, বেশ একটা গম্ভীরভাবে সম্পাদক ওখানে কিছু লেখেন। তো যদি বলে বসুমতী কি লিখবে, বসুমতী একটি দৈনিক, জনপ্রিয় দৈনিক পত্রিকা ছিল, বর্তমানে এটি আর প্রকাশিত হয় না। আর বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে আছে চটুলতা। তুমি দেখবে পেপার ভালো করে ওল্টালে, প্রথম দিকে ধরো ফার্স্ট পেজে বিভিন্ন খবর, ভেতরের পেজে এলাকার খবর, লাস্ট পেজে তোমার খেলার খবর থাকে।
এর মাঝখানে মাঝে মাঝে একটা এক্সট্রা পেজ দেয়। কোনো দিন সেখানে ধরো পড়াশুনো নিয়ে খবর থাকে, কোনো দিন সিনেমা নিয়ে খবর থাকে, আর সেই পেজগুলোর নাম আলাদা হয়। ঠিক সেই রকম বসুমতী পেপারের মধ্যে একটা পৃষ্ঠা থাকতো, একটা কলাম থাকতো, যার নাম বাঁকা চোখ। এইখানে রাজনৈতিক বিষয় নিয়ে রসিয়ে রসিয়ে, রসিকতা করে, অন্যকে উপহাস করে, ব্যঙ্গ করে নানা লেখা লেখা হতো। একই পেপার, তার সম্পাদকীয়র ভাষাটা হচ্ছে গম্ভীর, আর ওই বাঁকা চোখ যেখানে রসিয়ে রসিয়ে রাজনৈতিক লেখা লেখা হতো, সেই পৃষ্ঠার ভাষা হচ্ছে চটুল, মানে খুব চঞ্চল, খুব মানে মানে বেশ একটু রসিয়ে রসিয়ে, একটু রসিকতা করে সেখানে লেখা হতো। বাংলা যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। বাংলায় যে কটা বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোনগুলি প্রধান? সংস্কৃত শব্দ বিদেশি নয়। তুমি বলবে বাংলা শব্দ, বাংলা ভাষায় তো প্রচুর সংস্কৃত আছে, কিন্তু সংস্কৃত তো বিদেশি শব্দ নয়। এবং পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ শব্দ এতই কম, সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মানে বাংলাতে বেসিক্যালি ফার্সি, ইংরেজি আর আরবি, এই তিনটে ভাষার থেকে বেশি শব্দ এসেছে। সংস্কৃত থেকে এসছে, কিন্তু সংস্কৃত বিদেশি না, আমাদের দেশের। আর পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ, এইগুলো থেকে সামান্য এসছে, ওটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই। এখানে একটা জিনিস মনে রাখবে, অনেকেই এটা মানে ভুল পড়ো বা নোট বইয়েও দেখবে ঠিকমতো লেখা নেই, ফরাসি এবং ফার্সি দুটো ভাষা কিন্তু এক নয়। এই যে বলা হয়েছে ফার্সি, এই যে হচ্ছে ফরাসি, তাহলে কি? ফরাসি হচ্ছে ফ্রান্স, কানাডা, আফ্রিকা, এখানের লোক এই ভাষায় কথা বলে। আর ফার্সি হচ্ছে ইরান, আফগানিস্তানের লোকজন এই ভাষাতে কথা বলে। মানে দুটো আলাদা। তুমি যদি আরও একটু বিস্তারিত জানতে চাও, ইন্টারনেট থেকেও তুমি দেখে নিতে পারো। ফরাসি হচ্ছে ল্যাটিন থেকে এসছে, আর ফার্সি হচ্ছে ইরানি শাখা থেকে এসছে। মানে দুটো ভাষা কিন্তু আলাদা। বাংলা ভিন্ন যে কোনো ভাষার চর্চা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। প্রাবন্ধিক বলছে আমরা বাংলা ছাড়া অন্য যে ভাষাই পড়ি না কেন, সেই ভাষার শব্দ কিন্তু বাংলাতে আসবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় এসেছে, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। উনি বলছেন যে আমরা বাংলা বাদে যে ভাষাই পড়ি না কেন, সেই ভাষার শব্দ বাংলায় আসবে। দেখবে আমরা অনেকে হিন্দি বলি, অনেকে হিন্দি বলে বন্ধুরা, তারা হিন্দি বলতে বলতে অনেক সময় বাংলার মধ্যে হিন্দি শব্দ বলে ফেলে। যেমন লেকিন আজকে তোদের বাড়ি যাবো না, এই যে লেকিন, কিউ কি, এরকম দেখবে কথার মধ্যে চলে আসে, দোস্ত এরকম চলে আসে। তো বলছে যে আমরা বাংলা ছাড়া যে ভাষা নিয়েই চর্চা করি না কেন, সেই ভাষার শব্দ বাংলাতে আসবে। আমরা সংস্কৃত চর্চা করেছি প্রচুর, এই কারণে সংস্কৃত থেকে প্রচুর শব্দ বাংলাতে এসেছে। স্কুল কলেজ থেকে আজ আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ আমাদের বাংলাতে এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা আমাদের অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কুল কলেজে আমরা কেন সংস্কৃত স্কুল কলেজ থেকে উঠিয়ে দিতে চাই না? স্কুল কলেজে সংস্কৃত চর্চা এখনও হয় কেন? কারণ এখনও প্রচুর সংস্কৃত শব্দ আমাদের বাংলায় প্রয়োজন আছে। আমরা যদি সংস্কৃত চর্চা উঠিয়ে দিই, তাহলে বাংলা ভাষা তার অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। মানে বাংলা ভাষা সংস্কৃত থেকে শব্দ নিয়ে সমৃদ্ধ হয়, এটা প্রাবন্ধিকের মত। তাই আমরা যদি সংস্কৃত চর্চা উঠিয়ে দিই, তাহলে বাংলা ভাষা তার অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। নন্দনশাস্ত্র হচ্ছে শিল্প সংস্কৃতি, অর্থাৎ আর্টিস্টিক বিষয়। পদার্থবিদ্যা মানে হচ্ছে ফিজিক্স, রসায়ন মানে কেমিস্ট্রি, এই সব বিষয় মানে ভৌত বিজ্ঞান আর কি, তোমরা যেটাকে বোঝো। এই সব বিষয়ে ভালোভাবে বুঝতে গেলে আমাদের কিন্তু ইংরেজি শব্দ লাগে। তাই আমরা কি বলা হচ্ছে, বিশেষ করে দর্শন মানে ফিলোসফি, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই ইংরেজি থেকে। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই আছে বলে জানি না। তাই এই টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি, সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মধ্যে নেই।
প্রাবন্ধিক বলছেন কি করে ট্রেন চালাবো, এই নিয়ে বাংলায় আমার জানা কোনো বই নেই, ইংরেজিতে আছে। তাই এই সমস্ত টেকনিক্যাল শব্দ জানার জন্য আমাদের কিন্তু ইংরেজি চর্চা প্রয়োজন। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। এটা দিতে পারে কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি, কারণ এই যে সাবজেক্টগুলো লিখবে, দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই বিষয়গুলো পাঠের ক্ষেত্রে, এমনকি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল শব্দ আছে সেই শব্দগুলো বোঝার জানার ক্ষেত্রে ইংরেজি ভাষা একান্ত প্রয়োজন। তাই ইংরেজি বন্ধের সময় এখনো আসেনি। একমাত্র আরবি ফার্সির বেলায় অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। প্রাবন্ধিক বলছেন আমি এটা কনফার্ম বলতে পারি, আরবি ফার্সি এই দুটো ভাষা থেকে আর নতুন করে শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিমবাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো যাবো করছে। তুমি দেখো আমাদের বাংলাতে কিন্তু আরবি ফার্সি লোকে খুব কম পড়ে। পূর্ব বাংলাতেও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। প্রাবন্ধিক বলছে শুধু আমাদের এপার বাংলা না, ওপার বাংলা, পূর্ববঙ্গ মানে বাংলাদেশেও তরুণ সমাজ যারা ইয়ং জেনারেশন, তারা এইসব আরবি ফার্সির উপর খুব একটা ইন্টারেস্ট পাচ্ছে না। ফলে ওই দেশেও আর আরবি ফার্সি বেশি দিন চলবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করার সম্ভাবনাও নেই। উনি বলছেন সবচেয়ে বড় কথা, আরব ইরান যেসব দেশের ভাষা আরবি ফার্সি, সেই দেশগুলোতে হঠাৎ করে এমন জ্ঞান বিজ্ঞান উন্নত হয়ে গেল যে সেই দেশের লেখা পড়ার জন্য আমরা তাদের ভাষা পড়া শুরু করলাম, এরকম হবে বলেও আমার মনে হয় না। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাবন্ধিক সঙ্গে এটাও বলছেন যে শব্দগুলো বাংলার সঙ্গে মিশে গেছে আরবি ফার্সি, সেগুলো যে বাংলায় বহু বছর রয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের খোঁজ বন্ধ করে দিয়ে পুরনো চণ্ডী থেকে, চণ্ডী মানে চণ্ডীমঙ্গল কাব্য, তোমরা পড়েছো বাংলা সাহিত্যের মধ্যযুগের লেখা কাব্য চণ্ডীমঙ্গল। চণ্ডী বলতে কি, তোমরা চণ্ডীমঙ্গল কাব্যের একটা অংশ পড়েছো, সেটা হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ওই যে ওই বাংলা, ওই সময়ের বাংলা। চণ্ডী থেকে হুতম পর্যন্ত, হুতম প্যাঁচার নকশা পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দকে তুলে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। অনেক লেখক নতুন কোনো বিদেশি শব্দ না নিয়ে পুরনো বাংলাগুলো ঘেটে সেখান থেকে যে প্রায় অচল হয়ে আসা বিভিন্ন ধরনের আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। এখানে দিতে পারে এই এক্সপেরিমেন্ট মানে এইসব পরীক্ষা নিরীক্ষা করা কঠিন ছিল। কোন এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে? যে চণ্ডী থেকে হুতম পর্যন্ত প্রাচীন বাংলার যে সাহিত্য, সেখান থেকে আরবি ফার্সি শব্দ ব্যবহার মানে খুঁজে বের করে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা, এই এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে। কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তোমরা যখন কলেজ বা ইউনিভার্সিটিতে উঠবে সেখানে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল মানে পুরনো যত বাংলা সাহিত্য সেগুলো কিন্তু পড়ানো হয়, প্রত্যেকে পড়তে হবে। তখন যখন তোমরা পড়বে সেই পুরনো আরবি ফার্সি শব্দগুলোও পড়তে হবে, তার মানেও তোমাদের জানতে হবে। তো বলছে অধুনা মানে আধুনিককালে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রী বাধ্য হয়ে পুরনো বাংলা আর কি পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। তার মানে এই যে শুধু কলেজের কথাই কেন যাচ্ছে, তোমাদের চণ্ডীমঙ্গলের একটা অংশ পড়তে হচ্ছে, ঠিক সেই রকম যখন তুমি কলেজে উঠবে পুরো চণ্ডীমঙ্গল বইটা পড়তে হবে, তো পুরো মনসামঙ্গল পড়তে হবে, পুরো হুতম প্যাঁচার নকশা পড়তে হবে। ফলে তুমি যখন পড়বে ওর ভিতরে থাকা আরবি ফার্সি শব্দের মানেগুলোও তোমাকে মুখস্থ করতে হবে, সেই শব্দগুলো তোমার মনে থেকে যাবে, সেইগুলো কথাবার্তায় আসবে এবং সেই শব্দগুলো বাংলাতে রয়েও যাবে। এই পরিস্থিতিতে সামনে জীবনমৃত, জীবনমৃত মানে না জীবিত না মৃত, এর মাঝামাঝি পর্যায়ে এসব শব্দের একটা নতুন খোতেন নিলে ভালো হয়। খোতেন মানে খতিয়ান বা হিসেব নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, ভারতের যত মাদ্রাসা আছে
যেখানে মুসলিম ভাইয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, সেখানে প্রচুর আরবি পড়ানো হয়েছিল। তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হয়ে পড়লেন। ভারতীয় আর্যরা আরবির বদলে ফার্সি ভাষার প্রতি, ফার্সি ভাষার সৌন্দর্যে বেশি আর কি অভিভূত হয়ে পড়লেন। তাদের বেশি ভাল লাগলো ফার্সি ভাষা। উর্দুর মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবির সঙ্গে নয়। উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? ফার্সির সঙ্গে বাঁধা। হিন্দি গদ্যের উপরও যে প্রভাব পড়েছে সেটা ফার্সির, আরবির নয়। শুধু বাংলা বলে নয়, হিন্দি গদ্যের ওপরও ফার্সি ভাষার একটা প্রভাব পড়েছে। একদা এই লাইনটা মানে তোমাদের যদি এখন বোঝাতে হয় যে এগুলো কি, এবার যেটা পড়বো তোমরা বুঝতে পারবে না, একটু জটিল মনে হবে। তাই এই অংশটা তোমরা একটু এখন মুখস্থ করে নেবে, যাতে পরবর্তীকালে যখন তুমি বাংলা নিয়ে পড়বে তখন এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। বিশেষ করে 11-এ উঠলে বাংলা ভাষা যখন পড়ানো হবে তখন বুঝতে পারবে। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষা, এই যে আর্য ইরানি আর সেমিতি আরবি কি, এইটা বোঝাতে গেলে পুরো একটা ক্লাস চলে যাবে, একটা না 3-4টে ক্লাস। তাই এটা আমি না বুঝিয়ে বলছি, তোমরা মুখস্থ করে নেবে। একদা ইরানে আর্য ইরানি আর সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল। নতুন ফার্সি বা নবীন ফার্সি ভাষার জন্ম কিভাবে হয়েছিল? আর্য ইরানি আর সেমিতি আরবি এই দুটো ভাষার সংঘর্ষ, মানে গণ্ডগোল নয়, এখানে মিলনের ফলে ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। এই ভাষাগুলো, এই যে আর্য ইরানি আর সেমিতি আরবি সংঘর্ষের ফলে ভারতবর্ষে সিন্ধি ভাষা, উর্দু ভাষা, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে, কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয়রা ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। মানে বলছে এই যে ভাষা হলো তিন ভাষা, সিন্ধি, উর্দু, কাশ্মীরি, তিন ভাষার নাম মনে রাখবে। এই তিন ভাষা কিন্তু অতটা সমৃদ্ধশালী হতে পারল না যতটা ফার্সি পেরেছিল। এই তিন ভাষা বাংলা সাহিত্যকে, ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করতে পারল না, নতুন নতুন কিছু শব্দের সৃষ্টি করতে পারেনি। উর্দু কবি ইকবাল এখানে দিতে পারে, উর্দু কবি ইকবালকে একজন উর্দু ভাষার স্বনামধন্য কবি, এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন। এই বিষয়টা খানিকটা বুঝতে পেরেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, উর্দু কবি ইকবাল, যে আমরা যদি ফার্সির নকল করে উর্দু, কাশ্মীরি, সিন্ধি ভাষা আর কি চালাই বা সেগুলো লিখি বা বলি, তাহলে এ ভাষা কখনোই নতুন কিছু সৃষ্টি করতে পারবে না, নবনব সৃষ্টি করতে পারবে না। এই বিষয়টা বুঝতে পেরে যে ফার্সির থেকে যেহেতু এই তিনটে ভাষার জন্ম, তাই সবাই ফার্সির প্রতি অনুগত হচ্ছে, সবাই ফার্সির নকল করছে, এই তত্ত্বটা বুঝতে পেরে ইকবাল সাহেব কি করেছিলেন, তিনি আর কি উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি দেওয়ার চেষ্টা করেছিলেন, যে আমি উর্দু লিখব কিন্তু আমার উর্দু ফার্সির নকল করে হবে না, ফার্সির জায়গা থাক, আমি আমার মতো করে লেখার চেষ্টা করব। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি তার পদাবলী কীর্তনে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি? পদাবলী কীর্তন। দেখবে পাড়ায় পাড়ায় হয়। এ সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলার খাঁটি কানু রূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলো, কৃষ্ণের বাড়ি কোথায়? মথুরা, বৃন্দাবন, এই জায়গায় কৃষ্ণ ছিলেন। তো তারা বাঙালি নন, কিন্তু পদাবলী সাহিত্য এমনভাবে লেখা হয়েছে যে শ্রীকৃষ্ণ, যে কিনা বাঙালি নন, তিনি আমাদের বাঙালিদের কাছে বাংলার কানু হয়ে উঠেছে। রাধিকা, শ্রীজি, সে কিন্তু বাঙালি নন, কিন্তু এই সাহিত্যের ফলে, এই পদাবলী কীর্তন, এমনভাবে তাদের গুণগান, এমনভাবে তাদের কথা বলা হয়েছে যে বাঙালির হৃদয়ের সঙ্গে গেঁথে গেছে। আমরা বাঙালিরা মনে করি কৃষ্ণ হলো বাংলার কানু, রাধিকা হলো বাংলার শ্রী রাধিকা, তাই না? ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিয়াদির আশিক, পদাবলীর শ্রী রাধা একই চরিত্রে একই রূপ প্রকাশ পেয়েছে। মানে বাংলার ভাটিয়ালি গান, তার নায়িকা যেমন হয়,
বাউলের ভক্ত, বাউলের ভক্ত আর কি, যে মহিলা ভক্ত যেমন হয় বাউল ও বাংলার, মুর্শিদরা যে গান গায় তাদের নায়িকারা যেমন হয়, ঠিক সেই আদলেই যেন শ্রী রাধিকার চরিত্রটি আঁকা হয়েছে। এইবার লাস্ট প্যারা, এখান থেকে এই যে আমি দাগিয়ে দিলাম, তুমি কনফার্ম থাকবে প্রতি স্কুলে একটা 5-এর প্রশ্ন আসবেই। মানে আসবেই বলতে আসার সম্ভাবনা অধিকাংশ স্কুলে প্রবল। আমি একটু পড়ছি। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। বাঙালির চরিত্রের একটা বৈশিষ্ট্য কি? বাঙালির চরিত্রে রয়েছে বিদ্রোহী সত্তা, বিদ্রোহ বাঙালির চরিত্রে রয়েছে। তার অর্থ এই যে, কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। বাঙালির মধ্যে একটা বিদ্রোহী ভাব আছে। সে সব কিছুর মধ্যে সত্যম শিবম সুন্দরমকে খোঁজে। সে যখনই, সে রাজনীতি হোক, ধর্ম হোক, সাহিত্য হোক, যেখানেই সত্য শিব সুন্দর, মানে যা কিছু সুন্দর, যা কিছু সত্য, যা কিছু ঈশ্বরের কাছাকাছি তার সন্ধান পেয়েছে, সেটাকে সে গ্রহণ করতে চেয়েছে। এবং তখন যদি কেউ তাকে গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বাঙালি যখন ভালো কিছু পাচ্ছে সাহিত্য, ধর্ম, রাজনীতিতে, যার মধ্যে সত্য শিব সুন্দর রয়েছে, সেটা যখন গ্রহণ করতে যাচ্ছে, তখন যদি কেউ তাকে প্রাচীন ঐতিহ্য বা গতানুগতিক পন্থার দোহাই দেয়, মানে এই এটা করবি না, আমাদের পূর্বপুরুষরা করেনি, বা এটা আমাদের ধর্ম নয়, আমরা এরমভাবে কাজ করি না, আমরা এতকাল এটা করিনি, এই যে কথা গতানুগতিকতা, যে গতানুগতিকভাবে এই নিয়ম চলে আসছে, এটা চলবে না, কিংবা প্রাচীন ঐতিহ্য, এই আমাদের প্রাচীন ঐতিহ্য এটা চলবে না, এই রকম দোহাই দিতে যায়, তবে তার বিরুদ্ধে বাঙালিরা বিদ্রোহ করেছে। যেমন একটা উদাহরণ দিই, ধরো বলল এই এরা নিচু জাত, আমরা উঁচু জাত, আগে কখনো উঁচু জাত নিচু জাত বিয়ে হয়নি, এটা করা যাবে না, এই রকম কথা যখনই কেউ বলেছে বাঙালিরা বিদ্রোহ করেছে। বা প্রাচীন ঐতিহ্য, এই বর মারা গেলে বউকে সেই চিতায় জ্বালিয়ে পুড়িয়ে মারতে হয়, এটা সতীদাহ প্রথা, এটা আমরা এতদিন ধরে এই গতানুগতিক পন্থা আছে, এটাই মেনে চলতে হবে, বাঙালিরা এর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছে, আমরা জানি। এবং তার চেয়েও বড় কথা, যখন সেই বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে তখন তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। মানে বাঙালিরা সত্যশিব সুন্দর খুঁজতে যাচ্ছে, কেউ বাধা দিলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহটা যদি উচ্ছৃঙ্খলতায় পরিণত হয় তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। এ বিদ্রোহ বাঙালি হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানেরাও এ কর্মে পরম তৎপর। প্রাবন্ধিক বলছেন এই যে বিদ্রোহী সত্তা বাঙালিদের মধ্যে, এটা শুধু হিন্দু বাঙালি বলে নয়, মুসলমানেরাও এই কাজে তৎপর। তারাও সত্য শিব সুন্দরের সন্ধান করে, তারাও সত্য শিব সুন্দরের অপমান দেখলে বিদ্রোহী হয়ে ওঠে। হিন্দু মুসলমান উভয়ই এই কাজ করে, কারণ ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু বাঙালি জাতির চরিত্র কখনো আলাদা নয়। খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা তুলে, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, আলোচনা করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এই ছিল প্রবন্ধের সম্পূর্ণ আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাস আমায় জানিও। পরবর্তী দিন কোন গল্প কবিতা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও আমাকে কমেন্টে অবশ্যই লিখে দিও। এবার বলে দিই সাজেশন। সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল, খুব ইম্পর্টেন্ট। বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়, এটা একটু দেখে রাখবে। আর ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এর তাৎপর্য। এই 3টি প্রশ্ন একদম সুপার ডুপার হিট। এছাড়াও ছোট ছোট কিছু শর্ট কোশ্চেন তোমাদের দেওয়া হতে পারে। মূল গ্রন্থের নাম, প্রাচীন যুগের কোন ভাষাগুলি আত্মনির্ভরশীল, তারপর আলাল হুতুম কি, বসুমতী কি, বাঁকা চোখ কি, রচনার ভাষা কিসের উপর নির্ভর করে, ইনকিলাব শহীদ শব্দ দুটি বাংলায় কে এনেছেন, অতিশয় ব্রাহ্মণ পণ্ডিত কে, তারপর কে আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে আহাম্মুকি বলতেন, হিন্দির বঙ্কিম কাকে বলা হয়, ইমান দিয়ে ইজ্জত দিয়ে বুকের রক্ত দিয়ে লাইনটি কার লেখা। এই রকম ছোট ছোট প্রশ্ন। বাঙালির চরিত্রের মধ্যে কোন বৈশিষ্ট্য দেখা যায়। তারপর ধরো, আচ্ছা এটা আমাকে তোমরা একটু কমেন্টে লিখে জানাও তো যে বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি। আর দ্বিতীয় প্রশ্ন, উর্দুর মূল সুর কোন ভাষার সঙ্গে আর কি রয়েছে, উর্দুর মূল সুর কোন ভাষার সঙ্গে রয়েছে, আমাকে অবশ্যই লিখে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।
আজকের এই ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।